সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। আমরা অলরেডি কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। এটা নিয়ে আর কোনো বিবাদ ইত্যাদি সরকার দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। হাসিনা সরকার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই বর্তমানে বাংলাদেশের শেখ হাসিনা এবং 7 পুলিশ কর্মকর্তা সহ এমপি মন্ত্রীকে মামলা দিলেন সেই দোকানদার ভাই। কেন এই মামলা? সবেমাত্র বাংলাদেশে প্রথম মামলা শুরু হলো শেখ হাসিনাকে দিয়ে। এই 7 জন আসামি করে যে মামলাটি করা হয়েছে, এই মামলাটির মূল তথ্য আপনাদেরকে জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। এবং শেখ হাসিনার সঙ্গে বর্তমানে নেতাকর্মীরা কিভাবে ফোনে আলাপ করছে তাও আপনারা দেখতে পারবেন। কি বলছে নেতারা, যে ম্যাডাম আপনি ভয় পেন না, আমরা এখনও পাশে আছি, মামলা হয়েছে তো কী হয়েছে, ঘাবড়ানোর কোনো কিছুই নাই। তবে শেখ হাসিনা কি দেশে আসবেন এই মামলার কথা শুনে, নাকি এবার শেখ হাসিনার পিলাই চমকে উঠেছে, যা আমরা আপনারা সবাই অবাক হয়ে গেছি যে সবেমাত্র দেশ শুরুতেই প্রথমেই আজকে মামলা হয়েছে। তাহলে কত হাজারি মামলা বা শেখ হাসিনার নামে হতে পারে এবং এমপি মন্ত্রীর নামে হতে পারে। চলুন নেতাকর্মীর সাথে শেখ হাসিনা কিভাবে কথা বলছে আমরা একটু দেখি। এবং কত এই নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখেন, এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। আচ্ছা ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি না, আপনি ঘাবড়াই না, আমরা নরমই পড়ি। জয় বাংলা, জয় বাংলা। আমি আর ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কতবার সময় গেছে, আমাদের পুলিশ মায়ের ঝুলাই রেখে দেয়, আমাদের কর্মী মাইনের হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইনে এনে ঝুলাই গুলি করে মারে, পুলিশের পিঠা মারা, এরকম বিভৎস ঘটনা কে দেখছে? আর প্রথমে আমি দেখলাম মনে হলো পুলিশ গুলি করতে ছলা গুলি হতো, সেটা তো জানা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গেল 19 জুলাই বছিলা এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় রাস্তা পার হবার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় স্থানীয় মুদি দোকানি আবু সায়েম। এজাহারে মামলার বাদী অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কঠোর হাতে দমনে নির্দেশ দেন, আর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপর গুলি চালায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। মামলার আর্জিতে বলা হয়, নিহত সাইমের স্বজনরা ঢাকায় এসে মামলা করতে না পারায় বিবেকের তাড়নায় মামলার বাদী হয়েছেন তিনি। উনি 19 তারিখ বিকাল 4টার সময় আনুমানিক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এই সময় পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায়, মাথা এফোড় হয়ে যায় গুলিতে, এবং ওখানেই উনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আনআইডেন্টিফাইডভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয়, এবং তাকে শহীদ অথবা অন্য কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয়। শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে এই মামলার আসামি করা হয়েছে। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে যে একটা নৃশংস যে ঘটনা ঘটেছে, পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য। গেল 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হয়েছে, যার রায় পরে দেয়া হবে। আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন। কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেখানে সত্যতা প্রমাণ পেয়ে গেছেন অটোমেটিক যে কার কার নামে এই মামলাটা হচ্ছে, এবং মামলাটা হওয়ার কারণে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে। তবে গ্রেপ্তার 24 ঘন্টার মধ্যে কিভাবে করবে? তারা তো দেশের বাইরে চলে গেছেন। তাহলে তাদের জন্য কিভাবে এই মামলা পরিচালনা হবে, নাকি সরকারিভাবে এই মামলা চলতে থাকবে, তাদের সাজা হয়ে যাবে না রায় হয়ে যাবে? এমন কিছু মন্তব্য এবং এই মন্তব্যর মূল যে দৃশ্য, মূল যে রহস্য, সেখানে আপনারা কথা শুনবেন ডক্টর ইউনূস, যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, তৎকালীন প্রধানমন্ত্রী, উনি কিছু তথ্য দিয়েছেন। এবং অবশেষে লাস্ট ফিনিশিং এই সার্জিস যে বর্তমানে সমন্বয়ক, উনি কিছু বক্তব্য দিয়েছেন জামাত ইসলামকে উদ্দেশ্য করে। কিন্তু কেন এমন? তাহলে কি তারাও মামলা খেতে যাচ্ছেন? চলুন আমরা ডক্টর ইউনূসের কিছু বক্তব্য শুনে আসি, তাহলেই বুঝতে পারবো এর মূল তথ্য। কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে। আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায়, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে, এটা এমন রোগ, মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাই না। আমরা, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেখেন নি আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি। এবং কেউ বলছে না মেয়েদের, মুসলমান মেয়ে যাওয়া যাবে না। আমি তো ভাই যে ধর্মেরই হোক, তার টাকার দরকার আছে, তার টাকা দিলে সে 2টা মুরগি কিনবে, ডিম পারবে, 2টা খেতে পারবে। পাশের পাড়া হলো হিন্দু পাড়ায়, তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন? মানে না, কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? আমি তো হিন্দু পাড়ার জন্য আসলে মুসলমান পাড়ার জন্য, গরিব মেয়ের জন্য এসছি। আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি, ও মুসলমান পাড়াতে যাই, হয় নাই কোনো, একসঙ্গে গেছি, একভাবে গেছি। বরং ওরা বলছে যে মুসলমান আসছে, আমাদের কি করতে হবে, কি একটু দূরে থাকতে হবে। আমার ভাই, আমাদের জন্য দূরে থাকতে হবে না। আপনার সঙ্গে যে কথা, এটা কথাবার্তা সোজাসুজি, মুসলমান মেয়েদেরও কথা বলছি, ওদেরও বলছি। ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না, আমাদের কথাটা শুনে। একই কথা, যেটা তার অধিকার, অধিকারকে প্রতিষ্ঠিত করা আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি, কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে
যে বিভিন্ন অগ্নিসন্ত্রাস বা এই বিষয়গুলো হয়েছে, লুটপাট ভাঙচুর, এই জিনিসগুলো, আমরা প্রথমে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আসলে তারা এখন কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে নেই, কোনো স্বৈরাচার গভর্নমেন্টের আমলে নেই। যে তাদেরকে আসলে তাদের যে অভ্যাসটি তৈরি হয়েছিল বিগত 16 বছরে, যে অ্যাকচুয়ালি তারা শুধুমাত্র ক্ষমতাসীন দলের যারা তাদেরকে তোষামত করে কথা বলতো, বাকি সবাইকে তারা সন্ত্রাস, জঙ্গি, জামাত, শিবির, রাজাকার এগুলো মনে করতো। আসলে সেই জায়গা থেকে তাদের যে অভ্যাসটি, একটা ইনস্টিংক্ট, একটা স্বভাবজাত অভ্যাস তৈরি হয়ে গিয়েছে, এটি থেকে তারা এখনো বের হতে পারছে না। এই জন্য তারা তাদের যে শব্দগত চয়নের যে বিষয়টি, যে অভ্যস্ততা তৈরি হয়েছিল, এটি থেকেও বের হতে পারছে না। এই জন্য তারা এখন পর্যন্ত এটি সিদ্ধান্তে আসতে পারছে না, বা এটি বোঝার সামর্থ্য হয়নি যে লাইনগুলো তাদেরকে কিভাবে মেক করা উচিত, কোন শব্দের সাথে কোন শব্দটি দেওয়া উচিত। তারা কিভাবে এটি বলে যে কোটা সংস্কার আন্দোলনের নামে এটি হয়েছে। তাদের বরং বলা উচিত ছিল যে এই যে ঘটনাগুলো হয়েছে এগুলোর বিচার নিয়ে। তিনি যদি কোটা সংস্কার বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিছু বলা মানে কোটা সংস্কারের সাথে যারা সমন্বিত ছিল তাদেরকে নিয়ে বলা। তারা এটি কখনো বলতে পারেন না। তারা হয় ওটিকে আলাদা একটি ইন্ডিভিজুয়াল ইস্যু করবেন, অথবা কোটা সংস্কার আন্দোলনের সাথে এই যে সম্পৃক্ততাটা, এটি একটি বিভাজন তাদেরকে দেখাতে হবে। কারণ কোটা সংস্কারকারী যারা ছিল তারা কখনো এগুলোর সাথে সম্পৃক্ত ছিল না। আমরা জানি এবং আমরা দেখেছি দেশে অনেক জায়গায় এরকম কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের জায়গা থেকে প্রত্যাশিত না, আমরা সমর্থনও করি না। সেই জায়গা থেকে আমাদের কথা ছিল যারা এগুলো করেছে তারা হয় সন্ত্রাসী, না হয় দুর্বৃত্ত, না হয় তাদের কোনো রাজনৈতিক অপচেষ্টা বা ভিন্ন উদ্দেশ্য রয়েছে, না হয় তাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ রয়েছে যে জায়গা থেকে তারা এগুলো করেছে। সেই জায়গা থেকে তারা অবশ্যই ওই দলভুক্ত। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে এই যে গোষ্ঠীটি, এটির কোনো সম্পর্ক নেই। তাই যে কোনো জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সাথে তাদের যে সম্পর্কটির চেষ্টা করা হয়, এটি একটি অপচেষ্টা। এবং তিনি যদি তাদের জায়গা থেকে বা ওই গোষ্ঠীটি বা এই মন্ত্রণালয়ের জায়গা থেকে যদি ফার্দার এরকম কিছু করার চেষ্টা করা হয়, তাহলে আমরা একদম স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই, আপনারা যদি আপনাদের ওই ফ্যাসিস্ট স্বভাব থেকে বের না হতে পারেন, তাহলে ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, ঠিক একইভাবে ছাত্র জনতা আপনাদেরকে ওই দায়িত্ব থেকে আবার টেনে নামাবে।